স্বাগতম জানাচ্ছি সুবচন দিনাজপুরে। আজকে আমি একটি নতুন বই নিয়ে আলোচনা করব। নষ্ট মানুষ, লেখক লায়লা চৌধুরী। দিনাজপুরের লেখিকা লায়লা চৌধুরী, তিনি দীর্ঘদিন ধরে লিখছেন এবং অনেক গল্প, উপন্যাস, কবিতা তার প্রকাশিত হয়েছে। একজন সুন্দর মনের মানুষ, তিনি যেমন দেখতেও সুন্দর, আবার মনটাও খুব ভালো। কিন্তু বাংলাদেশে তার ব্যাপক পরিচিতি আছে। নষ্ট মানুষের যে গল্প, তা গড়ে উঠেছে যুবরাজ ফয়সাল আহমেদ চৌধুরীকে কেন্দ্র করে। তিনি খুব আদরের ছিলেন। তার পিতা ছিলেন ইমতিয়াজ আহমেদ চৌধুরী, তিনি একজন জমিদার, অর্থাৎ জমিদার পুত্র ফয়সাল আহমেদ চৌধুরী। তিনি যত বড় হতে লাগলেন ততই উচ্ছৃঙ্খল এবং বেহিশিবি হতে থাকলেন। বন্ধু বান্ধব নিয়ে আমোদ ফুর্তি, শিকার, এইসব নিয়ে মত্ত থাকতেন তিনি। পড়ালেখার প্রতি তার তেমন আগ্রহ ছিল না। পিতা মাতা তো তাকে পড়াবেন, এখানেও তাই হয়েছে। কোনো রকমে ম্যাট্রিক ইন্টার পাস করলেও ডিগ্রি ফেল করলেন। তখন তার পিতা রেগে গিয়ে বললেন, যদি ডিগ্রি পাস করতে না পারো তাহলে তোমাকে আমি ত্যায্যপুত্র করে দিব। পরিবার সিদ্ধান্ত নিলেন যে তাকে আর হোটেলে রাখা যাবে না, কোনো বাড়িতে রাখতে হবে, আত্মীয় বাড়িতে। তো সেই সিদ্ধান্ত অনুযায়ী যুবরাজকে যে পরিবারে রাখার ব্যবস্থা করা হলো, সেটা ছিল একটা দরিদ্র পরিবার। সেই বাড়ির দুজন মেয়ে, কনক চাপা এবং দোলন চাপা, দুই বোন। তারা থাকলেও তাদের সাথে কখনো যুবরাজের দেখা হতো না। কিন্তু একদিন বাড়ির ইলেকট্রিসিটি চলে যায়, অন্ধকার। সেই অন্ধকার দূর করার জন্য মোমবাতির আলো জ্বালিয়ে যুবরাজের ঘরে প্রবেশ করেন কনক চাপা নামের মেয়েটি। সেই কনক চাপাকে সেদিনেই প্রথম যুবরাজ ফয়সাল চৌধুরী দেখেছিলেন। মোমের স্নিগ্ধ আলোয় অপরূপ এক সুন্দর মুখ যেন কনক চাপা। যুবরাজ মুগ্ধতায় বিস্ময়ের সাথে তাকিয়ে থাকেন যুবরাজ সেই মুখের দিকে, কনক চাপার দিকে। কনক চাপা মোমবাতি রেখে কিন্তু যাওয়ার সময় এক পলকে দেখে নেন যুবরাজকে। আর এই যে প্রথম দেখাতেই দুজনের প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন। কিন্তু এই যে ভালোবাসা, তা সুপ্তভাবেই থাকলো, তা কখনো প্রকাশ পেল না। এই ভালোবাসা প্রকাশ পায় যখন যুবরাজকে বিয়ে দেওয়ার জন্য তার পিতা উদ্যোগ নিলেন। তখন যুবরাজ ফয়সাল চৌধুরী অনুভব করলেন কনক চাপার প্রতি দুর্নিবার আকর্ষণ, এবং তিনি কনক চাপাকে দিয়ে বিয়ের কথা বললেন। কিন্তু কনক চাপা রাজি হলেন না, এই কারণে যে যুবরাজ হলেন বড় জমিদারের পুত্র, কিন্তু কনক চাপা তো দরিদ্র পরিবারের সন্তান। বিয়ে হলেও এটা কখনো টিকবে না। এই ফয়সাল চৌধুরীর বিয়ে হয়ে গেল, কিন্তু বিয়ে হলেও স্ত্রীর প্রতি তেমন আকর্ষণ ছিল না, এবং তিনি অধিকাংশ সময় বাইরেই থাকতেন। বাইরে তিনি শিল্পপতি হিসেবে পরিচিতি লাভ করেন, ব্যবসা বাণিজ্যে ব্যস্ত হয়ে পড়েন। তিনি বাইরে যত ব্যস্ত, সংসারে সেইভাবে তিনি ব্যস্ত থাকলেন না। এদিকে কনক চাপারও বিয়ে হয়ে গিয়েছিল। তার স্বামী ছিলেন উচ্ছৃঙ্খল, মদ্য, কথায় কথায় নির্যাতন করতেন। স্বামীর নির্যাতন সহ্য করতে না পারে কনক চাপা তাকে ডিভোর্স দিয়ে চলে আসেন। ইতিমধ্যে কনক চাপার বাবা মা মারা যান, তাই কনক চাপা হন্য হয়ে একটি চাকুরি খোঁজেন।
এরই মধ্যে আবার যুবরাজের সাথেও তার দেখা হয়ে যায়। কনকচাপা চাকুরি খুঁজছেন জেনে একটি নারী কল্যাণ আশ্রমে চাকরির অফার দেয় যুবরাজ। প্রথমে কনকচাপা রাজি না হলেও আশ্রমটি দেখার পর রাজি হয়ে যান, কারণ আশ্রমটি হলো নির্যাতিত, দুঃসহ, অসহায় নারী পুনর্বাসন কেন্দ্র। তাই দেখে কনকচাপার বেশ ভালো লেগে যায়। তিনি যুবরাজের প্রস্তাবে রাজি হন এবং সেই আশ্রমকে ঘিরে কনকচাপা নিজের জীবন নতুনভাবে গড়ে তোলেন। সেই সাথে আশেপাশের গ্রামের স্কুল কলেজের দরিদ্র অসহায় মানুষের উন্নয়নেও তিনি কাজ করেন। একদম নতুন একটি উপন্যাস। এর দাম রাখা হয়েছে 260 টাকা। এর পৃষ্ঠা সংখ্যা 82। ক্রাউন কাগজে বা ক্রাউন সাজে এটি প্রকাশিত হয়েছে। নষ্ট মানুষে 9টি অধ্যায় আছে। এই বইয়ের পুরো উপন্যাসের আবার একটি সংক্ষিপ্ত রূপ দেওয়া আছে। এই যে দেখেন, এটা হলো সংক্ষেপে উপন্যাসের একটা বর্ণনা। নষ্ট মানুষ উপন্যাসের শুরুতে আছে একটি গ্রামের নাম পলাশডাঙ্গা। পলাশডাঙ্গা গ্রামের একটি স্কুলের মেয়ে রাজশাহী বোর্ডে ভালো রেজাল্ট করেছে। তো গ্রামের একটি স্কুলের মেয়ে কিভাবে এত ভালো রেজাল্ট করতে পারলো সেটাই জানার জন্য সেই পলাশডাঙ্গা গ্রামে এসেছেন অনিমেষ নামের একজন সাংবাদিক। বিশাল কম্পাউন্ড জুড়ে স্কুল, ক্লাসরুম, তারপরে কমন রুম, টিচার্স রুম, লাইব্রেরি রুম, সায়েন্স ল্যাবরেটরি রুম, স্কুলের চমৎকার পরিবেশ। এটা কিভাবে সম্ভব? একটি গ্রামের স্কুল এত উন্নতি হলো কিভাবে? এটি তিনি উৎসুক হয়ে জানতে চেয়েছিলেন। তখন হেডমাস্টার বলেছিলেন যে এর পিছনে একজন সহৃদয়বান ব্যক্তির হাত রয়েছে। অনিমেষের আগ্রহ হয় কে সেই সহৃদয়বান ব্যক্তি, তিনি তার সাথে কথা বলবেন এবং তিনি জানতে চান তার পরিচয়। তখন হেডমাস্টার বলেন যে তিনি নাকি সেই সহৃদয়বান ব্যক্তিকে কখনো দেখেনি। এই স্কুলকে যার মাধ্যমে সহযোগিতা করা হয় তিনি একজন নারী এবং তিনি এই গ্রামেই একটি আশ্রম পরিচালনা করেন। সেই আশ্রমের নাম মায়া কানন। তার কাছে গেলে সহৃদয়বান ব্যক্তির সন্ধান পাওয়া যেতে পারে। অনিমেষ এমন কথায় খুবই অবাক হন। তার আরও আগ্রহ বাড়ে যে সেই মায়া কানন দেখার জন্য। মায়া কানন পরিচালনা করছেন, তার নাম কনকচাপা, যে এই নামটা তিনি জেনেছেন। তার আগ্রহ হয় যে সেই কনকচাপার সাথে তিনি দেখা করবেন এবং যে সহৃদয়বান ব্যক্তি তার সাথেও তিনি কথা বলবেন। অনিমেষ সেই কনকচাপার সাথে দেখা করার জন্য যান সেই আশ্রমে মায়া কানন, কিন্তু তাকে তো ঢুকতে দেওয়া হচ্ছিল না, কারণ দারোয়ান তাকে বলছিল যে ম্যাডাম বাইরের কারোর সাথে দেখা করেন। তো অনিমেষের মধ্যে জেদ চাপে তিনি অবশ্যই দেখা করবেন এবং এই দেখা করার জন্য তিনি নানা রকম কৌশল অবলম্বন করেন। শেষ পর্যন্ত সেই কনকচাপার দেখা তিনি পান। কনকচাপার দেখা পেলেও অনিমেষকে তার সাংবাদিক পরিচয়টি গোপন রাখতে হয়েছিল, কারণ তিনি আগেই জেনেছিলেন যে কনকচাপা কখনো সাংবাদিকদের সাথে কথা বলেন না। আশ্রম প্রসঙ্গ নিয়েও তিনি কারোর সাথে কোনো প্রচারণা চালাতে আগ্রহী নন। অনিমেষ শেষ পর্যন্ত কনকচাপাকে নানা কৌশলে বশে আনতে সমর্থ হন। যে এই যিনি আশ্রমের জন্য নানাভাবে অবদান রেখে যাচ্ছেন এবং স্কুলের জন্য উন্নতির জন্য কাজ করেছেন, সহযোগিতা করেছেন, তাকে তার সাথে কথা বলাতে এক পর্যায়ে সমর্থ হন। কিন্তু সত্য থাকে যে যিনি সহযোগিতা করছেন তিনিও কিন্তু এই কারোর সাথে কথা বলতে রাজি নন এইসব বিষয়ে। সেই ক্ষেত্রে অনিমেষকে দাবা খেলতে হবে। দাবা খেলার ছলে শেষ পর্যন্ত সেই যুবরাজের সাথে অনিমেষের পরিচয় হয়। অনিমেষ আগের থেকেই সেই যুবরাজকে চিনেন একজন শিল্পপতি হিসেবে, কিন্তু তিনি নারীলোভী এবং দুশ্চরিত্র। এরকম একজন দুশ্চরিত্র ব্যক্তি মায়া কাননের মতো একটি নারী আশ্রম এবং গ্রামের একটি স্কুলকে সহযোগিতা, এটা জেনে
অবাক না হয়ে পারলেন না অনিমেষ। সাংবাদিক অনিমেষ যখন এই ঘটনাগুলো পত্রিকায় তুলে ধরলেন, তুলে ধরার পর একটা আলোড়ন সৃষ্টি হলো যে যাকে আমরা নষ্ট মানুষ হিসেবে চিনি তিনি তো অনেক ভালো কাজ করেন। সংবাদের সূত্র ধরেই আবার যুবরাজের স্ত্রী, তার আবার সন্তান হয়ে গেছিল, সেই স্ত্রী সন্তান এবং তার পরিবারের আরও লোকজন তাকে আশ্রম থেকে নিয়ে গেলেন এবং এই স্ত্রীর সাথে যে একটা বিচ্ছেদ ছিল সেটা আবার নতুন করে জোড়া লাগলো।